হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের অডিও বুক চ্যানেলে স্বাগতম। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম বইটি। আজ আপনাদেরকে পাঠ করে শোনাবো বইটির চতুর্থ অংশ। তো চলুন শুরু করা যাক। 1973-এর 3 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ডাকসুর নির্বাচন। ওতে জয়লাভ করতে যাচ্ছিল জাসদপন্থী ছাত্রলীগ। মুজিববাদীরা তখন অস্ত্র নিয়ে দেখা দেয়, ব্যালট বাক্স ছিনতাই করে নেয় জয়। বাংলাদেশে পরে নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের ধারা আজও সমানে চলছে। এতে কলঙ্কিত হয় ডাকসু, মুজিববাদী ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অনেকটা মুজিব নিজে। ছাত্রদের শিক্ষক দরকার হয়। ফলাফল ছিনতাইয়ের শিক্ষা তারা অবশ্য পেয়েছিল তাদের নেতাদের কাছেই। কিভাবে নির্বাচনের ফলাফল কেড়ে নিতে হয় তা তাদের শিখিয়েছিল মূল আওয়ামী লীগ দলটি। এই শিক্ষাই তারা পাশ করে, কিন্তু উত্তীর্ণ হয় না। 1973-এর 7 মার্চে বাংলাদেশের সংবিধানের অধীনে হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনটি তাদের জন্য কাল হয়ে ওঠে। আওয়ামী লীগের নেতারা মনে করেন দেশ তাদের, সংবিধান তাদের এবং নির্বাচনও তাদের, তাই জয়ও তাদের। এর মাঝে অবশ্য অধিকাংশ নেতাই কুখ্যাতি অর্জন করে ফেলেছিলেন। নির্বাচনটি সাহায্য করে তাদের কুখ্যাতিকে গ্যাজেটবদ্ধ করতে। মুজিব তখন জাতির পিতার মর্যাদা পেয়ে গেছেন। কোনো দলের নেতা থাকা তার পক্ষে শোভন ছিল না। তবুও তখনও তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনের আগেই আওয়ামী লীগ নেতারা ও তাদের বাহিনী অস্ত্র নিয়ে দেখা দেয়। তারাও জানত অস্ত্রই সমস্ত ক্ষমতার উৎস। অন্য কোনো দলের কাউকে জিততে দেওয়া হবে না, জিতলেও জিততে দেওয়া হবে না। নতুন দেশে অন্য কারো জেতার অধিকার নেই। এমনকি জয়ের সংবাদ প্রচারিত হয়ে গেলেও জয়ী হতে দেওয়া হবে না। চট্টগ্রামের মোজাফফর ন্যাপের মোস্তাক আহমেদ চৌধুরীকে প্রথমে বেতার টেলিভিশনে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু এ বিজয় অন্যায়, তাই পরে তা বাতিল করা হয়। অনেক নেতা এত হিংস্র হয়ে উঠেছিলেন যে তাদের এলাকায় কাউকে দাঁড়াতেই দেননি। তারা দেশে আদর্শ গণতন্ত্রের পথ প্রদর্শন করেন। আবার অনেকে পাশ করেছিলেন, কিন্তু তাদের ফেল করিয়ে দেওয়া হয়। ডক্টর আলিম আল রাজি, সুরঞ্জিত সেনগুপ্ত, মেজর জলিল, রাশেদ খান মেনন, মোজাফফর আহমদ পাশ করেছিলেন, কিন্তু তাদের ফেল করিয়ে দেওয়া হয়। আর পাশ করিয়ে আনা হয় ফেল করা আব্দুল মান্নান, আব্দুস সামাদ আজাদ, নুরুল ইসলাম মঞ্জুর ও আরও কয়েকজনকে। পাশ ফেল করানো ছিল আওয়ামী লীগের ইচ্ছে। ওটি কোনো নির্বাচন হয়নি, হয়েছিল প্রহসন ও জাতীয় ট্র্যাজেডি। আওয়ামী লীগরা পাশ করেন এবং শেখ মুজিব অন্য যে কজন অমেরুদণ্ডী পাশ করাতে চান তাদের পাশ করান। কলঙ্কে সূর্যের মুখ ঢাকা পড়ে যায়। অনেক নেতা ভোট লাভের রেকর্ড গড়ে চিরস্মরণীয় হয়ে ওঠেন। বিক্রমপুরে আওয়ামী লীগকে যারা ধ্বংস করে তাদের প্রধানটির নাম শাহ মুয়াজ্জেম। পরে যে অসংখ্য অশ্লীল কীর্তি স্থাপন করেছে সেনাপতিদের পদতলে পড়ে, সে ভোটের পাহাড় পেয়ে বিশুদ্ধ গণতন্ত্রের দৃষ্টান্ত স্থাপন করে। সে প্রায় সব ভোট পেয়ে যায়, 1,30,000-এর মধ্যে 1,07,000-এরও বেশি। গাজী গোলাম মোস্তফা, যে ঢাকা নগরকে লুট করে চলছিল, সে শেখ মুজিবের থেকেও বেশি ভোট পেয়ে জাতি ও জাতির পিতাকে বিব্রত করে তোলে। ঢাকার একটি আসনে মুজিব যেখানে ভোট পান 1,05,000, আরেক আসনে গাজী ভোট পায় 1,10,000। শেখের থেকে গাজী অবশ্যই উপরে থাকার কথা, কিন্তু এটা হয়ে ওঠে আরেক কলঙ্ক। গাজী পেয়েছে জাতির পিতার থেকেও বেশি ভোট। এটা তো ব্লাসফেমি। এ ব্লাসফেমি সংশোধন করা দরকার, এবং সংশোধন করতে গিয়ে ঘটে স্যাক্রিলিজ। মুজিবের পাওয়া ভোটের পরিমাণ পরে বাড়িয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয় মুজিব ভোট পেয়েছেন 1,14,000। কি দরকার ছিল নির্বাচনের? ঘোষণা দিয়ে লোকজনকে পাশ করিয়ে আনলেই হতো। মুজিবের ভোট বাড়ানো হলো, মুজিবকে কমিয়ে দেওয়া হলো। যিনি ছিলেন মহাকায়, তিনি জনগণের চোখে হয়ে উঠতে লাগলেন বামন। তিনি যাত্রা করেন অন্ধকারের দিকে। জনগণের মনে হাহাকার জেগে উঠতে থাকে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এজন্যে বাংলাদেশ চেয়েছিলাম? আওয়ামী লীগ কলঙ্কিত হয়ে ওঠে, কলঙ্কিত হয়ে ওঠেন মুজিবও।
কিন্তু যেসব রাজনৈতিক দুর্বৃত্ত বা নেতা আওয়ামী লীগকে কলঙ্কিত ঘৃণিত করে তোলে, মুজিবের ট্র্যাজেডির পথ তৈরি করে, পরে তারা একের পর এক যোগ দেয় জেনারেল একনায়কদের দলে, মেতে ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে। তাদের জন্যই আজও আওয়ামী লীগের মুখে লেগে আছে কলঙ্কের দাগ। হাসিনা দিনরাত অশ্রুপাত করেও তা মুছতে পারছেন না। মুজিবের পতনকে এগিয়ে দিয়েছিল তারই দুটি বাহিনী, লাল বাহিনী ও রক্ষী বাহিনী। 1973-এ মুজিব একবার একটি ভয়ঙ্কর রূপক ব্যবহার করেছিলেন। বলেছিলেন লাল ঘোড়া দাবড়ানোর কথা। মানুষ এই অস্পষ্ট রূপকের অর্থ স্পষ্ট করে বুঝতে পারেনি, তাই তারা ভয়ই পায় বেশি। এরপর যখন আব্দুল মান্নান নামের এক দুর্বৃত্তের নেতৃত্বে একটি বাহিনী গঠন করে নাম রাখা হয় লাল বাহিনী, তখন জনগণ মনে করে এটি মুজিবের রূপকের বাস্তব রূপ। হিংস্রতায় এটি ছিল গেস্টাপো বাহিনী, যার হিংস্রতা এখনো কিংবদন্তি হয়ে আছে। আরও একটি বাহিনী গঠিত হয় রক্ষী বাহিনী নামে। এটিও ছিল অশেষ ক্ষমতা সম্পন্ন এবং হিংস্রতায় সুদক্ষ। ওটি ছিল এক ধরনের অপারেশন ক্লিন হার্ট, তবে আরও ব্যাপক, আরও ভয়ঙ্কর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এটিকে ভালো চোখে দেখেনি। তারা মনে করেছিল এটি দিয়ে তাদের নিষ্ক্রিয় করা হবে। তাদের অনেকটা অক্রিয় করে ফেলা হয়েছিল আগেই। তাই এই বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ ছিল দ্বিমুখী, সামরিক ও অসামরিক, এবং সব ক্ষোভ ধাবিত হচ্ছিল মুজিবের দিকে। মুজিবের সময় অজস্র ভালো কাজ হয়েছে। অ্যান্টনি যেমন বলেছিল, মানুষ যেসব অন্যায় করে সেগুলো তার মৃত্যুর পরও বেঁচে থাকে, শুধু ভালো কাজগুলো চাপা পড়ে যায় তাদের অস্থির সঙ্গে। মুজিবের বেলাও তাই ঘটেছে। জনগণ তার ভালো কাজগুলোর কথা ভুলে গেছে। জনগণ বুঝতেই পারেনি যে ওগুলো ভালো কাজ। ভালো কাজগুলো মানুষকে মুহূর্তের মধ্যে ভালো কিছু এনে দেয় না, দেয় দেরিতে, কিন্তু খারাপ কাজগুলো মুহূর্তে মানুষকে আক্রান্ত করে। মুজিবের কথা মনে হলে আমার জুলিয়াস সিজারের কথাই মনে পড়ে। মুজিব ক্রমশ হয়ে উঠতে থাকেন একনায়ক। গণতান্ত্রিক জুলিয়াস সিজার হয়ে উঠতে থাকেন একনায়ক সম্রাট জুলিয়াস সিজার। কিন্তু মুজিবের দুর্ভাগ্য, তার কোনো অ্যান্টনি ছিল না। মুজিব পরিবৃত ছিলেন দুষ্ট রাজনীতিক, বিশ্বাসঘাতক ও স্থাবকদের দ্বারা। স্বার্থপরতা আর কৃতজ্ঞতা ছাড়া যাদের আর কোনো প্রতিভা ছিল না। তারা অনেকে আগে থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে। তিনি তা বুঝতে পারেননি। চক্রান্ত করার থেকেও যা ভয়াবহ তা হচ্ছে তারা তাকে দূষিত করতে থাকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে থাকে। মুজিবও ভুলে যাচ্ছিলেন নিজেকে ও জনগণকে। শেক্সপিয়রের জুলিয়াস সিজারের এ অংশটুকু আমার মনে পড়ছে। কাসকা, তুমি আমার আলখাল্লা ধরে টেনেছ, তুমি কি আমাকে কিছু বলবে? ব্রুটাস, হ্যাঁ কাসকা, তুমি আমাদের বলো আজ এমন কি ঘটেছে যাতে সিজারকে এত বিষণ্ণ দেখাচ্ছে? কাসকা, কেন, তোমরা তো তার সঙ্গে ছিলে না? ব্রুটাস, তাহলে আমি কাসকাকে জিজ্ঞেস করতাম না আজ কি ঘটেছে? কাসকা, কেন, আজ তাকে একটি রাজমুকুট অর্পণ করা হয়েছিল এবং অর্পণের পর তিনি সেটিকে তার হাতের পিঠ দিয়ে ঠেলে সরিয়ে দেন, আর তখন জনতা হর্ষধ্বনিতে ফেটে পড়ে। ব্রুটাস, দ্বিতীয়বারের কোলাহলটির কি কারণ? কাসকা, কেন, তাও ওই একই কারণে। কাসিয়াস, তারা 3 বার চিৎকার করে উঠেছিল, শেষের চিৎকারটি কি কারণ? কাসকা, কেন, তাও ওই একই কারণ। ব্রুটাস, তাকে কি 3 বার রাজমুকুট অর্পণ করা হয়েছিল? কাসকা, হ্যাঁ তাই হয়েছিল, এবং 3 বারই তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। প্রতিবারই আগের বারের থেকে অধিক বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন, এবং প্রতিবার প্রত্যাখ্যানের সময়ই আমার সৎ প্রতিবেশীরা হর্ষধ্বনি করে উঠেছিল। কাসিয়াস, কে তাকে রাজমুকুট অর্পণ করেছিল? কাসকা, কেন, আন্তনি। ব্রুটাস, কিভাবে অর্পণ করা হয়েছিল সে কথা আমাদের বলো সুভদ্র কাসকা। কাসকা, এ কথা বলার থেকে আমার গলায় দড়ি নেওয়াও ভালো। এটা ছিল নিতান্তই একটি আহাম্মকি। আমি তা ভালো করে দেখিনি। আমি দেখলাম অ্যান্টনি তাকে মুকুটটি অর্পণ করছে, যদিও ওটা রাজমুকুটও ছিল না, ওটা ছিল ছোট্ট মুকুটগুলোর একটি, এবং আমি তোমাদের বলেছি তিনি সেটি ফিরিয়ে দিলেন।
কিন্তু আমার মনে হলো ওটি গ্রহণ করতে পারলে তিনি সুখী পেতেন। সে আবার তাকে ওটি অর্পণ করে, তিনি আবার সেটি ঠেলে সরিয়ে দেন। তবে আমার মনে হচ্ছিল ওটি থেকে আঙুল সরিয়ে নিতে তিনি খুবই অনিচ্ছুক ছিলেন। তারপর ওটি তাকে তৃতীয়বার অর্পণ করা হয়, তিনি ওটি তৃতীয়বারও ঠেলে সরিয়ে দেন, এবং এবারও যখন তিনি তা প্রত্যাখ্যান করেন তখন জনতা শীষ দিতে থাকে, হাততালি দিতে থাকে এবং ছুঁড়ে দিতে থাকে তাদের ঘাম ভেজা রাতের টুপি এবং দুর্গন্ধময় নিঃশ্বাস ছাড়তে থাকে। কেননা সিজার তাদের রাজমুকুট প্রত্যাখ্যান করেছে। এতে সিজারের শ্বাস অনেকটা রুদ্ধ হয়ে আসে এবং তিনি মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমার এতে হাসি পাচ্ছিল, কিন্তু মুখ খুললেই দূষিত বায়ু ভেতরে ঢোকার ভয়ে আমি হাসতে পারছিলাম না। মুজিবকে এভাবে রাজমুকুট দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল সংবিধানের চতুর্থ সংশোধনী রূপে। সেটি তিনি হাতে ঠেলে সরিয়ে দেননি, গ্রহণ করেছেন। সেটি ছিল রাজমুকুটের থেকেও শক্তিশালী। এমন ঘটনার জন্য আমরা বাংলাদেশ চাইনি। মুজিবকেও চতুর্থ সংশোধনীর মাধ্যমে অর্পণ করা হয় মহারাজ মুকুট, ক্ষমতা দেওয়া হয় সিজারের থেকেও বেশি। একনায়ক হওয়ার দিকে কেন তিনি ঝুঁকেছিলেন? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করলে তো তিনি সেদিকে ঝুঁকতে পারেন না। তার কি মনে হয়েছিল, তার পূজারীরা কি তাকে বুঝিয়েছিল যে তাকে বিধাতা হতে হবে? তিনি কি চেয়েছিলেন আমরণ বাংলাদেশের অধীশ্বর থাকতে? তিনি কি একটি রাজবংশ প্রতিষ্ঠা করে রেখে যেতে চেয়েছিলেন যুবরাজদের, যারা তারপরে হবে বাংলাদেশের নিরঙ্কুশ অধীশ্বর? চতুর্থ সংশোধনটি পড়ার সময় রক্ত ঠান্ডা হয়ে যায়, করুণা জাগে এবং দেশ ও তার মহান নেতার ভবিষ্যৎ ভেবে হাহাকার করতে ইচ্ছে করে। মুজিবই ছিলেন বাংলাদেশে প্রকৃত একনায়ক, মহা একনায়ক। তারপরে যে সামরিক স্বৈরাচারীরা এসেছে তারা তার পাশে তুচ্ছ, আমের আটির ভেপু বাজানো বালক মাত্র। একটি রাষ্ট্র সৃষ্টিতে তিনি যেমন মহাকায়, একনায়ক হওয়ার সময়ও তিনি ছিলেন মহাকায়, শুধু তখন তার আকৃতিটি বদলে গিয়েছিল। চতুর্থ সংশোধনী তাকে করে তুলেছিল মহা একনায়ক, কিন্তু ওটি ছিল তার জন্য আত্মহত্যা। তারপর তিনি বেশি দিন জীবিত ছিলেন না, নৃশংসভাবে ঘাতকদের হাতে নিহত হয়েছিলেন। নিহত যদি নাও হতেন, চতুর্থ সংশোধনীর পর তার জীবন হতো ধারাবাহিকভাবে আত্মহত্যা। মহানেতার শোচনীয় মর্মস্পর্শী পরিণতি। 1972-এ মুজিবের নেতৃত্বে প্রণীত হয় একটি অসাধারণ সংবিধান, কিন্তু 1975-এর 15ই জানুয়ারিতে তারই হাতে নিহত হয় তারই অসামান্য সংবিধান। বাংলাদেশ গণতন্ত্র থেকে পা দেয় চরম একনায়কতন্ত্রে। আমি তখন দেশে ছিলাম না, কিন্তু সারাক্ষণ উদ্গ্রীব ছিলাম দেশের সংবাদের জন্য। দেশ সারাক্ষণ আমাকে অস্থির করে রাখত। প্রতি ভোরে ছাত্রাবাসের 5 তলা থেকে ছুটে নিচে নামতাম দুটি জিনিসের জন্য: চিঠি ও গার্ডিয়ান পত্রিকার দ্বিতীয় পাতা দেখার জন্য। চিঠিতে রাজনীতি ও দেশের অবস্থার কথা বিশেষ থাকতো না, অনেক কষ্টের কথা থাকতো, মাঝে মাঝে থাকতো সমালোচনা। কিন্তু গার্ডিয়ান বেশ প্রগতিশীল পত্রিকা, প্রতিদিনই ছাপত বাংলাদেশ সম্পর্কে ছোটখাটো সংবাদ, যেগুলো সুসমাচার ছিল না। প্রতিটি ভোর ছিল বেদনার, যন্ত্রণার, হতাশার। 1974-এর বন্যার সময় গার্ডিয়ান একটি দীর্ঘ প্রতিবেদন ছেপেছিল বাংলাদেশ সম্পর্কে। লিখেছিল, বাংলাদেশে শেখ মুজিবের সময় শেষ হয়ে আসছে, তিনি একনায়ক হয়ে উঠেছেন। লোকজন প্রকাশ্যই তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের কথা বলেছে। তিনি মাস 6-এর বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু শেখ মুজিব হেলিকপ্টারে উড়ে বন্যা দেখে এখনো স্পিকিং ইন পসেসিভ টার্মস লাইক মাই পিপলস, মাই আর্মি, ওই প্রতিবেদন পড়ে বেদনায় বুক ভরে গিয়েছিল, দেশের জন্য ও তার নেতার জন্য। চমৎকার, বিশদ, অন্তর্দৃষ্টি সম্পন্ন ও ভীতিকর ছিল প্রতিবেদনটি। মুদ্রিত ইংরেজি পড়েই আমি মুজিবের ভগ্ন বজ্রকণ্ঠ শুনতে পাচ্ছিলাম। আমার জনগণ, আমার সেনাবাহিনী। 71-এর 7ই মার্চের কণ্ঠস্বর আর তার ছিল না। আমার তাই মনে হতো। মুজিবের সামন্ততান্ত্রিক বঙ্গীয় দাম্ভিকতা সম্পর্কে আমার কিছু ধারণা ছিল। আমি ও আমার ছিল তার প্রিয় শব্দ, এবং তুই, তিনি তার প্রিয় বা নিম্নদের তুই বলতেই পছন্দ করতেন বলে শুনেছি। এখানেই তার ও আমাদের একনায়কদের সঙ্গে ইউরোপীয় একনায়কদের পার্থক্য।
দ্য গল শেষ দিকে খুবই অপ্রিয় হয়ে উঠেছিলেন। ফরাসি ছাত্ররাই শেষে তার পতন ঘটিয়েছিল। তিনি কখনো আমি, আমার মতো অধিকারমূলক দাম্ভিক শব্দ ব্যবহার করতেন না। আমি ও আমার জায়গায় তিনি ব্যবহার করতেন ফ্রান্স বলতেন। ফ্রান্স এটা কখনো সহ্য করবে না, ফ্রান্স এটা মানবে না। কিন্তু মুজিব বাংলাদেশের জায়গায় ব্যবহার করতেন আমি, যেখানে তার বলার কথা ছিল বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী, সেখানে তিনি বলতেন আমার জনগণ, আমার সেনাবাহিনী। দ্য গল নিজেকে করে তুলেছিলেন ফ্রান্স, মুজিব বাংলাদেশকে করে তুলেছিলেন আমি। পশ্চিম আর পূবের মধ্যে এটা এক লক্ষণীয় পার্থক্য। মুজিবের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের সম্ভাবনার কথা জানিয়ে আমি এক সহকর্মী অধ্যাপককে চিঠি লিখেছিলাম। তিনি ব্যাপারটিকে হেসে উড়িয়ে দিয়েছিলেন সাদাদের বাজে কথা বলে। কিন্তু কয়েক মাসের মধ্যে সাদাদের বাজে কথা যখন সত্য প্রমাণিত হয়, তখন আবার আমি বুঝতে পারি সাদারা আমাদের থেকে কত বেশি অন্তর্দৃষ্টি সম্পন্ন। কিছুই গভীরভাবে দেখার অভ্যাস আমাদের নেই, সাদাদের আছে। এক বিয়ের অনুষ্ঠানে এক মেজরের স্ত্রীকে নিয়ে মেজরের সঙ্গে মুজিবের এক পুত্রের যে বচসা হয়, তাও গার্ডিয়ানে বেরিয়েছিল। এটা থেকে অশুভ কিছু ঘটতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল এক প্রতিবেদনে। গার্ডিয়ান বাংলাদেশ বিরোধী ছিল না, ছিল পক্ষেই। মুজিব পুত্রের বিয়েতে রাজমুকুটের সংবাদ গিয়েও পৌঁছত, এবং গিয়ে পৌঁছত পথে পথে পড়ে থাকা লাশের সংবাদ। যুবরাজের বিয়েতে মুকুট পরানো হচ্ছে, পথে পথে লাশ পড়ে থাকছে, লাশ বিক্রি হচ্ছে। হিংস্র রক্ষী বাহিনী ত্রাস সৃষ্টি করে চলছে। এসব সংবাদ পেয়ে রক্ত কাঁপত। বাংলাদেশের মানচিত্রকে সোনার জুতো পরা পায়ে দলিত, রুগ্ন, জীর্ণ, অনাহারে মৃত ভিখারির লাশ মনে হতো। প্রকৃতি বেশি আতিশয্য সহ্য করে না, ইতিহাসও করে না। 1975 অব্দের 25 জানুয়ারি বাঙালি, বাংলাদেশ ও মুজিবের জন্য রাহুগ্রাসের দিন। ওই দিন মধ্যাহ্নেই অস্তমিত হয় বাংলাদেশের সূর্য। ওই দিন বাংলাদেশের সংবিধানকে ঠান্ডা মাথায় বলি দিয়ে গ্রহণ করা হয় চতুর্থ সংশোধনী। এই বলির জন্যই কি তিনি রচনা করেছিলেন ওই অপূর্ব সংবিধানটি? এতে কি তিনি অসুস্থ বোধ করেননি? সিজার অন্তত 3 বার মুকুট ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তিনি তাও করেননি। এর আগে 28 ডিসেম্বর 1974-এ ঘোষণা করা হয়েছিল জরুরি অবস্থা, যা কেড়ে নেয় মানবাধিকার। জরুরি অবস্থা ঘোষণার কারণ কি ছিল? বলা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সংঘ চালিয়ে যাচ্ছে ধ্বংসাত্মক কার্যকলাপ, তা হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশের অস্তিত্বের জন্য। তাই জরুরি অবস্থা ঘোষণা অপরিহার্য হয়ে পড়েছে। এটা ঠিক যে দুর্বৃত্তরা তখন বিপ্লবী হয়ে দেখা দিয়েছিল, তাদের হাতে হাতে অস্ত্র। তবে জরুরি অবস্থা ঘোষণা করে কিছুই দমন করা যায় না, শুধুই ডেকে আনা যায় নিজের পতন। জরুরি অবস্থা ঘোষণার পর সবচেয়ে বড় ঘটনা পূর্ব বাংলার সর্বহারা পার্টির হত্যাযজ্ঞ নেতা সিরাজ শিকদারকে গ্রেপ্তার ও হত্যা। সিরাজ শিকদার প্রকৃতপক্ষে কোনো বিপ্লবী ছিল না। সে যদি রাষ্ট্র দখল করতে পারত, তাহলে বাংলাদেশকে সে করে তুলত একটি কম্পোচিয়া। রক্তের প্রবাহ তাকে বিশেষ সুখ দিত। তবে সে বেশ সুনাম অর্জন করেছিল, কেননা আওয়ামীরা যখন পেতে বসেছিল দুঃশাসন, তখন সে তাদের রক্তপাত ঘটিয়ে শিহরণ জাগিয়ে জনগণকে সুখী করে তুলেছিল। জনগণ তখন অন্যের রক্তপাতের সংবাদ শুনে সুখী হতো। তরুণরা আকৃষ্ট হয়েছিল তার প্রতি। যদিও সে কোনো লেনিন, মাও সেতুং, কাস্ত্রো ছিল না। তার থেকে অনেক বেশি বয়স্ক একজন লেখিকাকে ও আরো কয়েকজন নারীকে সে কেমন করে ধ্বংস করেছে, সে কাহিনী আমি কারো কারো মুখে শুনেছি। অবশ্য বসুন্ধরা ও নারী বীরাভোগ্যা, এটাই প্রাচীন প্রবাদ। বসুন্ধরা ও বহু নারী বীরদের সুখী ও নিজেদের ধ্বংস করে স্মরণীয় হয়ে আছে। তার দল খুনে মেতে উঠেছিল এবং বহু দলে ভাগ হয়ে যাচ্ছিল দিন দিন। নিজেরা খুন করে চলছিল নিজেদের। শোনা যায় তার দলের লোকেরাই তাকে ধরিয়ে দেয়। সিরাজ শিকদারকে ধরতে পেরে স্বস্তি বোধ করেছিল মুজিবের সরকার। 1975-এর 1 জানুয়ারিতে সে ধরা পড়ে। 2 তারিখে সাভারে তাকে হত্যা করা হয়। কিভাবে হত্যা করা হয় ঠিক রীতিটি আমরা জানি না। পুলিশ যেমন আজও তাদের অপকর্ম ঢাকার জন্য মিথ্যে বিজ্ঞপ্তি দিয়েছিল তখনই। 3 তারিখে পুলিশ বিভাগ জানিয়েছিল সিরাজ শিকদার পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল।
তখন পুলিশের গুলিতে নিহত হয় সিরাজ শিকদার। একথা কেউ বিশ্বাস করেনি, যেমন আজও আমরা পুলিশ ও সরকারের কোনো বিজ্ঞপ্তিই বিশ্বাস করি না। জনগণ জানে সরকারের বিভিন্ন বাহিনী ও আলয়ের কাজই অপকর্ম করে ডাহা মিথ্যা বিজ্ঞপ্তি দেয়া। এ হত্যার কলঙ্ক বহন করতে হয় মুজিবকেই। বিশেষ করে 1975-এর 25শে মার্চে মুজিব জাতীয় সংসদে যে হুঙ্কার দেন, কোথায় আজ সিরাজ শিকদার, তা আজও বাঙালির কানে বাজে। বজ্রকণ্ঠ তখন পরিণত হয়েছে হুঙ্কারে। এর 27 দিন পর 25 জানুয়ারি 1975 মুজিব একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য গ্রহণ করিয়ে নেন চতুর্থ সংশোধনী বিল। বিলটি চরম একনায়কত্বের বিল, এত ভয়াবহ যে ভাবতেও রক্ত তুষার হয়ে ওঠে। সংসদে এটি নিয়ে কোনো আলোচনা হয়নি, কেননা আলোচনা করা সম্ভব ছিল না। মুজিব তা চেয়েছিলেন, আর তার স্তাবকেরা হয়তো আরো বেশি চেয়েছিল। মাত্র 1 ঘন্টায় বাংলাদেশের মহান সংবিধানকে হত্যা করা হয়। ওটা ছিল হত্যাকাণ্ডই, দীর্ঘ ছুরিকার দিন। ছুরিকার পর ছুরিকা চালিয়ে ছিন্ন ভিন্ন করা হয় বাংলাদেশের সংবিধানকে। পড়ে থাকে সংবিধানের মৃতদেহ। এদিন মৃত্যু ঘটে সংসদীয় পদ্ধতির, চালু হয় রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি। এ পদ্ধতিতেও গণতন্ত্র চলতে পারে, যেমন চলছে যুক্তরাষ্ট্রে, কিন্তু এতে এমন সব বিধান তৈরি হয় যার প্রতিটি ধারা জনগণ বিরোধী। একজনকে সর্বশক্তিমান করার জন্য এটি তৈরি করা হয়। এটি একজনকে রাষ্ট্রবিধাতা করার শোচনীয় পূর্ণ গ্রন্থ। মুজিব হন রাষ্ট্রপতি, বাংলাদেশের বিধাতা। দেশের স্থপতি জননেতা দেখা দেন মহা একনায়ক রূপে। সিজারকে 3 বার মুকুট দিয়েছিল আন্তনি, সে হাতের পিঠ দিয়ে তা ফিরিয়ে দিয়েছিল, যদিও হাত সরাতে তার ইচ্ছা করছিল না। 25 জানুয়ারিতে সংসদে যখন মুজিবকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়, তখন নাকি তিনি বলেছিলেন, আজ যে শাসনতন্ত্র, আজকে আমার দুঃখ হয়। আজ আপনারা আমাকে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাথে আমাকে প্রেসিডেন্ট করে দিয়েছেন। আমার তো ক্ষমতা কম ছিল না, প্রাইম মিনিস্টার হিসেবে সমস্ত ক্ষমতা আপনারা আমাকে দিয়েছিলেন। আমরা 2/3 মেজরিটি, তবুও আপনারা অ্যামেন্ডমেন্ট করে আমাকে প্রেসিডেন্ট করেছেন। তার এ বিনয় সিজারের বিনয়ের থেকেও করুণ মনে হয়। এখানে লক্ষ্য করার মতো বিষয় তার ভাষা। এক বাক্যে অনেকগুলো ইংরেজি শব্দ তিনি ব্যবহার করেছেন। এতগুলো ইংরেজি শব্দ দরকার ছিল না, তবে সর্বময় ক্ষমতা গ্রহণের পর তিনি যত বক্তৃতা দিয়েছেন, বিশেষ করে সাংসদ ও আমলাদের সামনে, সেগুলোতে তার ইংরেজি শব্দ ব্যবহারের হার শোচনীয়ভাবে বেড়ে গিয়েছিল। এই ইংরেজি শব্দের প্রাচুর্য হয়তো ইঙ্গিত করে যে তিনি দূরে সরে যাচ্ছিলেন জনগণ থেকে। মুজিব সেদিন চতুর্থ সংশোধনীর নামে আত্মহত্যা করেন। তিনি তা বোঝেননি। এরপর প্রতিদিন তিনি ধারাবাহিকভাবে করে চলেন আত্মহত্যা, এবং একদিন ঘাতকদের হাতে নিহত হন। সিজার যেদিন সম্রাট হয়েছিলেন, মুকুট পরেছিল, নিহত হয়েছিল তার পরদিনই। তার ঘাতকেরা ছিল গণতান্ত্রিক আদর্শবাদী, আর মুজিবের ঘাতকেরা ছিল আপাত মস্তক ঘাতক, শুধুই ঘাতক। তার সঙ্গে অবশ্য গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। চতুর্থ সংশোধনটিও ছিল ঘাতক, সেটি হত্যা করে বাংলাদেশের সংবিধানটিকে। তারপর তার রক্তপাতের ধারা বয়ে চলতে থাকে বাংলাদেশের উপর দিয়ে, যা আজও বয়ে চলছে। চতুর্থ সংশোধনীতে বলা হয়েছিল যে রাষ্ট্রপতিকে নির্বাচিত হতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, তবে মুজিব আবার নির্বাচিত হতে চাননি, তার অনুগতরা আরও চায়নি। তাই একটি বিধান যোজিত হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন, এবং উক্ত প্রবর্তন হতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন, যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এটা এক দুঃস্বপ্নের বাস্তবায়ন, যা ঘটেনি, তাকে ঘটেছে বলে ধরে নিতে হবে। জুলিয়াস সিজারকে যেমন জনগণের পক্ষে 3 বার মুকুট দেয় আন্তনি, সিজার প্রতিবার তা প্রত্যাখ্যান করে, জনগণ হর্ষধ্বনিতে ফেটে পড়ে, শেষে সে তা গ্রহণ করে। এটাও অনেকটা তেমনি। সংসদে কি তখন চলছিল হর্ষধ্বনি? যদি হর্ষধ্বনি উঠে থাকে, উচ্ছ্বসিত কোলাহল ধ্বনিত হয়ে থাকে, তাহলে তা ছিল বাংলাদেশের বিলাপ। সংসদও ভেঙে দেওয়া দরকার ছিল, কিন্তু ভাঙা হয়নি। একটি বিধান দিয়ে আগের সংসদকে আরো 5 বছরের আয়ু দান করা হয়।
এক পচা দুর্গন্ধময় মেথরপট্টির সংসদীয় মৃত সঞ্জীবনী পান করে 5 বছরের জন্য অমরত্ব লাভ করে মুমূর্ষ সংসদ। এ ধরনের ঘটনাকে বলা হয় নীরব অভ্যুত্থান, যা অবৈধ, অনৈতিক, অগণতান্ত্রিক। তবে তা নীরব থাকে না, জনগণের ভেতরে নীলাকাশ থেকে ধাবিত বজ্রপাতের মতো অবিরাম বিস্ফোরিত হতে থাকে। তাই ঘটেছিল বাংলাদেশে, এবং ওই নীরব অভ্যুত্থানে নীরবে নিহত হয়েছিলেন শেখ মুজিব। তা তিনিও বোঝেননি, ওই সংসদও বোঝেনি। চতুর্থ সংশোধনীটি পড়ার সময় ভয়াবহ ভয় লাগে। মনে হয় এখনই আমার কলজেটা ছিঁড়ে রক্ত পান করবে অজস্র ড্রাকুলা। তবে এটা কোনো হরর ছায়াছবি নয়, এটা নিজের চরম হরর। আদি দুর্গত করুণ নিহত সংবিধানে ছিল 2বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না, থাকতে পারবেন না। সম্ভবত যুক্তরাষ্ট্রের সংবিধান নকল করে রচিত হয়েছিল এটি। রচনার সময় তাদের হয়তো মনে ছিল না জর্জ ওয়াশিংটনের কথা। চতুর্থ সংশোধনীতে তার লোপ করা হয়, বিধান করা হয় তিনি অর্থাৎ মুজিব যতবার ইচ্ছে ততবার আজীবন রাষ্ট্রপতি থাকতে পারবেন। মুজিব তাই চেয়েছিলেন? নিশ্চয়ই চেয়েছিলেন। মুজিব বেঁচে আছেন, অথচ অন্য কেউ বাংলাদেশ চালাচ্ছে। এটা মুজিব ও তার পূজরীদের কাছে গ্রহণযোগ্য ছিল না, কিন্তু এটা ছিল নিয়তির নির্মম পরিহাস। রাষ্ট্রপতিকে অমর ও প্রভু করে রাখতে হবে, এই ছিল চতুর্থ সংশোধনীর পবিত্র উদ্দেশ্য। একটি কথা তারা লেখেনি যে রাষ্ট্রপতি চিরকাল জীবিত থাকবেন, মরে গেলেও তাকে জীবিত গণ্য করতে হবে। তারা পুরোপুরি কাণ্ডজ্ঞান শূন্য ছিল না। রাষ্ট্রপতিকে অপসারণের বিধি থাকে সমস্ত সংবিধানেই, ছিল আমাদের আদি সংবিধানেও। বিধান ছিল রাষ্ট্রপতিকে অপসারণ অভিশংসন করতে চাইলে সংসদ সদস্যরা প্রস্তাব আনবেন। তার জন্য দরকার হবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, সেটিকে গৃহীত করার জন্য লাগবে 2/3 গরিষ্ঠতা। চতুর্থ সংশোধনীতে এটিকে চরম দুরূহ করে তোলা হয়। বিধাতার বিরুদ্ধে কেউ অনাস্থা প্রস্তাব আনতে পারে না। বলা যেত রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। কার এত সাহস যে অনাস্থা প্রস্তাব আনে বিধাতার বিরুদ্ধে? এটা অসুন্দর দেখাতো হয়তো। যারা চতুর্থ সংশোধনী এনেছিল তাদেরও সৌন্দর্যবোধ ছিল। তাই বলা হয় সংবিধান লঙ্ঘন। মানসিক বা শারীরিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে, তবে একটা গগনচুম্বী কিন্তু জুড়ে দেওয়া হয়। বলা হয় অপসারণের প্রস্তাব আনতে হলেই লাগবে 2/3 গরিষ্ঠতা, আর তা গৃহীত করার জন্য লাগবে 3/4 গরিষ্ঠতা। অর্থাৎ যদি 100 জন সদস্য থাকে তাহলে প্রস্তাব আনতেই লাগবে 67 জন, আর গৃহীত করানোর জন্য লাগবে 76 জন, যা এক অসম্ভব ব্যাপার। এর চেয়ে সূর্যকে একদিনের জন্য উঠতে না দেওয়াও সহজ। রাষ্ট্রপতি হয়ে ওঠেন সংবিধানের থেকেও পবিত্র, কেননা সংবিধান একটা তুচ্ছ জিনিস। সংশোধন করতে লাগে 2/3 গরিষ্ঠতা, আর রাষ্ট্রপতিকে অপসারণ করতে লাগে 3/4 গরিষ্ঠতা। রাষ্ট্রপতি হয়ে ওঠেন সংবিধানের প্রভু। তিনি অনেক উপরে সংবিধানের, 7 আসমানের উপর বিরাজ করেন তিনি। মুজিব হয়ে ওঠেন প্রভু, সংবিধান হয় তার পদতলের পাপোশ। আমাদের স্বাধীনতা করুণ হয়ে উঠতে থাকে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে গণতন্ত্রকেও বিদায় জানানো হয়। আমরা নিজেদের যতই বাঙালি বলি না কেন, আসলে তো শূদ্রজাত মুসলমান। মুসলমানের পক্ষে গণতন্ত্র চর্চা করা খুবই অসম্ভব কাজ। তারা নবাব বাদশাহ রাজা হতে পারে, গণতান্ত্রিক হতে পারে না। আমি আজ পর্যন্ত ভিখিরি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত মুসলমানের মধ্যে গণতন্ত্রের গও দেখিনি। ক্ষমতায় গিয়ে এক একটি চুনোপুটি মন্ত্রীও এমন আচরণ করে যেন সে বিশ্বের অধিপতি হয়ে উঠেছে। গণতান্ত্রিক দেশে থাকে বহু দল, সাধারণত 2-3টি দল ক্রমশ প্রধান হয়ে ওঠে। যেমন যুক্তরাষ্ট্রে 2টি দল প্রধান হয়ে উঠেছে, যুক্তরাজ্যেও এখন 2টি দলই প্রধান। একমাত্র স্বৈরাচারী একনায়ক ধর্ষিত দেশেই থাকে মাত্র একটি দল, যা কাজ করে ঘাতক সংঘের মতো। স্টালিনের এক দল, মাও সেতুংয়ের এক দল, কাস্ট্রোর এক দল, কিমের এক দল, সাদ্দামের এক দল। স্বৈরাচার একাধিক দল ও মত সহ্য করে না। বাংলাদেশেও তাই করা হয়। চতুর্থ সংশোধনী প্রতিষ্ঠা করে একটি মাত্র দল, সংক্ষেপে যার নাম বাকশাল, বলা হয় যে দেশ শাসিত হবে এ দল দিয়েই। রাষ্ট্রপতি থাকবেন দলের প্রভু, সংসদে কোনো বিরোধী দল থাকবে না, তাই রাষ্ট্রপতিকে অপসারণের কথাই ওঠে না।
চতুর্থ সংশোধনী মুজিবের মুঠুতে ভীতিকর অস্ত্র অর্পণ করে। তিনি হয়ে ওঠেন সমস্ত ক্ষমতার কেন্দ্র ও উৎস, জিহোবার মতো শক্তিমান। তখনও থাকে একটি সংসদ। এ ধরনের শোভা দরকার হয় একনায়কতন্ত্রে। সংসদ ধারণ করে কি রূপ? এটি কি আর সংসদ থাকে? এটি পরিণত হয় একটি বিকলাঙ্গ পুরাতন ভৃত্যে। বাংলাদেশের সংবিধানে সংসদ ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণতম অঙ্গ, রাষ্ট্রের মস্তিষ্ক। এর থেকেই উৎসারিত হতো সমস্ত আইন ও কর্তৃত্ব। চতুর্থ সংশোধনী একে করে তোলে শোচনীয় রূপে অথর্ব। এর কোনো ক্ষমতাই থাকে না। এটি রাষ্ট্রপতির পায়ের নিচে চাপা পড়ে ধন্য হয়। বাংলাদেশের সংবিধানে একগুচ্ছ 18টি অধিকার দেওয়া হয়েছিল জনগণকে। বাংলাদেশের তুচ্ছ মানুষও 18টি অধিকার পেয়েছিল। এও এক বিস্ময়। নামমাত্র ক্ষমতা দিলেই তো মানুষ ক্ষমতা ভোগ করতে পারে না। ওই ক্ষমতা যাতে জনগণ ভোগ করতে পারে সেটা নিশ্চিত করার অধিকার দেওয়া হয়েছিল উচ্চ বিচারালয়কে। চতুর্থ সংশোধনী আর এটা মানে না। এটি উচ্চ বিচারালয়কেও অথর্ব করে তোলে, তার ক্ষমতা কেড়ে নেয়। উচ্চ বিচারালয় যাতে জনগণের মৌলিক অধিকারের বিষয়ে কোনো উচ্চবাচ্য করতে না পারে তার ব্যবস্থাও করা হয়। অর্থাৎ জনগণের আর কোনো মৌলিক অধিকার রইল না। অধিকারের জন্য জনগণ কোনো দাবিও জানাতে পারবে না। জনগণের আবার অধিকার কি? তারা স্বাধীন হয়েছে, তাই তো যথেষ্ট। এখনো আমাদের মৌলিক অধিকার আছে খুবই সামান্য। বাংলাদেশের স্বাধীন নাগরিকেরা যারা কয়েক বছর আগে একটি মুক্তিযুদ্ধ করেছিল স্বাধীনতা ও মৌলিক অধিকারের জন্য, তারা হারিয়ে ফেলে সেসব। তারা হয়ে ওঠে স্বাধীনভাবে অধিকারহীন।